তো ছাত্রছাত্রীরা, তোমাদেরই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষাবিজ্ঞান অধ্যায়ভিত্তিক শর্ট প্রশ্ন এবং তার উত্তর। এখানে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলে দেবো সেই প্রশ্নগুলো সাথে তোমরা উত্তরও জানতে পারবে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এমন কিছু প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নগুলো 100% তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পাবে। কী করে বলতে পারছি না, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো সালে বিগত প্রশ্নগুলো যে এসেছিল তার প্রমাণ কিন্তু তোমরা প্রশ্নের পাশেই দেখতে পাবে যে সেখানে সাল উল্লেখ রয়েছে কত সালে সেই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় এসেছিল। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে এবং কেউ স্কিপ করবে না, কেননা এর একটি ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, কিন্তু সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তোমাদের পাসওয়ার্ডটি পেতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওর প্রথমে কিংবা শেষে কোথাও পাসওয়ার্ডটি বলে দেওয়া থাকবে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পরপর দেখতে থাকো। দেখে নাও যে সমস্ত প্রশ্ন আলোচনা করেছি। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার ধারণা ও লক্ষ্য। শিক্ষার ধারণা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এসএকিউর জন্য, না 1 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিদ্যার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার দুটি মেরু কী কী? এবং সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। স্বামী বিবেকানন্দ প্রদত্ত শিক্ষার সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার 3টি মেরু কী কী? 8 নম্বর প্রশ্ন, গোল্ডস্যাক থিওরি কী? দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দেখে নাও যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো সালে কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় এসেছে। তাই এই প্রশ্নগুলো তোমাদের উচিত ভালো করে মন দিয়ে পড়া, কেননা এখান থেকে কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবে। এটা ভালো করে প্র্যাকটিস করো। দেখো প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের প্রশ্নের উত্তরের জন্য অন্য কোনো বই লাগবে না। আমি তার জন্য তোমাদেরকে এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্নটির যে উত্তরটি হচ্ছে সেটি হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান। 3 নম্বর প্রশ্নের উত্তর, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞানার্জনের প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ায় দুটি মেরু হলো শিক্ষক এবং শিক্ষার্থী। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো সমাজ সংস্করণ, অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। 6 নম্বর প্রশ্ন, তার উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ। 7 নম্বর প্রশ্নের উত্তর হলো শিক্ষার 3টি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ 3টি। শিক্ষার উপাদান মেরু 3টি। 8 নম্বর প্রশ্নের উত্তর, জ্ঞানের পূর্ণভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিশু শূন্য মনে সঞ্চারিত হয়, একেই গোল্ডস্যাক থিওরি বলে। তাহলে দেখো তোমরা এই যে 8টা প্রশ্নের উত্তর পেয়ে গেলে প্রথম অধ্যায় থেকে, এবং 8টা প্রশ্ন তার সাথে সাথে তার উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। সেখানে তোমাদের পড়তে হবে না, প্রথম প্রশ্ন, ভারতের শিক্ষার যে কোনো একটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো। 2019, 2018, 2016, দেখো 3 বছর এসেছে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে ভারতের শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতের শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? 7 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিকদের মতে শিক্ষার মূল লক্ষ্য কী? তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি কেউ স্কিপ করবে না, কেননা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। এই ভিডিওটি দেখে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো আদৌ তোমরা পড়েছো কিনা, কেননা খুব কাছেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে। তাই তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো যদি না পড়ে থাকো তাহলে এই অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নাও, কেননা এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে ফাইনাল পরীক্ষায়। তো দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্নের যেটা উত্তর হচ্ছে, ভারতীয় শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হলো একটি অভিন্ন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, মানে যা ভিন্ন নয়। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষার একটি লক্ষ্য হলো পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতের শিক্ষার একটি লক্ষ্য হলো চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করা।
4 নম্বর প্রশ্নের উত্তর হলো জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি মূল লক্ষ্য হলো না জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হলো সামাজিক সমস্যা চিহ্নিত করা ও তার সমাধান। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো তোমরা পেয়ে যাচ্ছ না সমাজতান্ত্রিকদের মতে সমাজের কল্যাণ সাধনই হলো শিক্ষার একমাত্র লক্ষ্য। অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান। তাহলে শিক্ষার উপাদান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন শিক্ষার উপাদান কয়টি ও কী কী। 3 নম্বর প্রশ্ন আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে। 4 নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে কে থাকে। 5 নম্বর প্রশ্ন আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক কেমন হবেন। তারই উত্তর কিন্তু তোমরা আবার পেয়ে যাচ্ছ। দেখে নাও এখানে যে উত্তরগুলো বলে দিয়েছি, যে প্রশ্নগুলো বললাম, একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ হলো এ দিয়ে আদর্শ ব্যক্তিত্ব ও উন্নত জীবনাদর্শ, বি দিয়ে হচ্ছে দায়িত্ববোধ। 2 নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার উপাদান হলো 4টি, না কি কি, না শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও শিক্ষার পরিবেশ। 3 নম্বর প্রশ্নের উত্তর না আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। 4 নম্বর প্রশ্নের উত্তর আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থী থাকে। 5 নম্বর প্রশ্নের উত্তর আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হবেন বন্ধু স্বরূপ। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। ভিডিওটি কেউ স্কিপ করো না। পরের অধ্যায়ে আমরা চলে আসছি না বংশগতি ও পরিবেশ থেকে কি কি প্রশ্ন তোমাদের এসিকিউ পড়তে হবে। না পরিবেশকে প্রধানত 3টি ভাগে কি ভাগে ভাগ করা যায়। বংশগতি কাকে বলে, না পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 4 নম্বর প্রশ্ন পরিবেশ কাকে বলে। এইবার দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তা তোমাদের কিন্তু এদিক ওদিক কোথাও কোনো সহায়িকা লাগবে না, তোমরা এখান থেকেই কিন্তু পড়ে নিতে পারছো। না প্রথম প্রশ্নের উত্তর যেটা দিচ্ছি, না পরিবেশ সাধারণত 2 প্রকারের হয়, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। 2 নম্বর প্রশ্ন না যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার চারিত্রিক গুণাবলী বংশ পরম্পরায় সন্তানের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। 3 নম্বর প্রশ্ন পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পরিবেষ্টিত করে থাকা। 4 নম্বর প্রশ্নের উত্তর হলো পরিবেশ বলতে এমন কতগুলি বাহ্যিক প্রভাবকে যা ব্যক্তির আচরণ পরিবর্তন করে তার সমন্বয় ব্যক্তির সত্তার সুষম বিকাশে সহায়তা করে। তাহলে পরিবেশ বলতে এমন কতগুলি বাহ্যিক প্রভাবকে বোঝায় যা ব্যক্তির আচরণ পরিবর্তন করে তার সম্ভাবনাময় ব্যক্তি সত্তার সুষম বিকাশে সহায়তা করে। তাহলে পরিবেশের মাধ্যমেই কিন্তু আমাদের ব্যক্তি সত্তার কিন্তু বিকাশ ঘটে থাকে। তাহলে এটাই কিন্তু পরিবেশ সাহায্য করে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, না সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন একটি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে। 5 নম্বর প্রশ্ন অবসর বিনোদনমূলক দুটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন মানসিক কার্যাবলী কাকে বলা হয়। 7 নম্বর প্রশ্ন সামাজিক কার্যাবলী কাকে বলে। 8 নম্বর প্রশ্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো তারই উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছি। না 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, না সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে শিক্ষামূলক দিক থেকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা শারীরিক কার্যাবলী, মানসিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী। 2 নম্বর প্রশ্নের উত্তর না সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে ইতিহাস ভূগোল সম্পর্কে জানা। 3 নম্বর প্রশ্নের উত্তর একটি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর নাম হলো শরীরচর্চামূলক কাজ। 4 নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য পরিকল্পিত পাঠ্যক্রমের পাশাপাশি যে কার্যাবলীগুলিকে বিদ্যালয়ে অনুশীলন করা হয় তাকে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। 5 নম্বর প্রশ্নের উত্তর না অবসর বিনোদনের দুটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশে অংশ নেওয়া এবং ডাক টিকিট সংগ্রহ করা। 6 নম্বর প্রশ্নের উত্তর যে সমস্ত সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে এবং তার সম্প্রসারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে সেগুলিকে মানসিক কার্যাবলী বলা হয়। 7 নম্বর প্রশ্ন যে সকল কার্যাবলী বিদ্যালয়ে দৈহিক ও মানসিক বিকাশমূলক কার্যাবলীর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সামাজিক বিকাশে সহায়তা করে সেই সকল কাজকে সামাজিক কার্যাবলী বলে। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর না সহপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যপূর্ণ শিক্ষাদান এবং বি মূল্যবোধের বিকাশ সাধন। 4
দেখো চতুর্থ অধ্যায় শিক্ষা মনোবিজ্ঞান। না শিক্ষা মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও। প্রশ্নটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না মনোবৈজ্ঞানিক পরীক্ষাগারে কে প্রথম স্থাপন করেন? 3 নম্বর প্রশ্ন টেক্সট বুক অফ ফিজিওলজি গ্রন্থের লেখক কে? 4 নম্বর প্রশ্ন ফিজিওলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? 5 নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের পরীক্ষাগার প্রথম কত খ্রিস্টাব্দে তৈরি করা হয়? 6 নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞান হিসেবে কে প্রথম স্বীকৃতি দেন? 7 নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের আদি পুরুষ কাকে বলা হয়? 8 নম্বর প্রশ্ন হবডিংয়ের মতে মনোবিজ্ঞান কি? তাহলে এই প্রশ্নগুলো বললাম, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এর উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তা তোমরা এখান থেকেই উত্তরগুলো সংগ্রহ করে নাও পিডিএফের মাধ্যমে এবং বাড়িতে বসে এগুলো ভালো করে পড়ো। তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একটিও উত্তর কিন্তু ছেড়ে আসতে হবে না এসএকিউ শিক্ষাবিজ্ঞান থেকে। তা দেখে নাও যে উত্তরগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্নটির উত্তর শিক্ষা মনোবিজ্ঞান হল শিক্ষায় মনোবিদ্যার প্রয়োগ। মনোবিদ্যার যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করে তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন উত্তর মনোবিদ উইলিয়াম উইন্ড। 3 নম্বর প্রশ্নের উত্তর অ্যালেন ফয়েল। 4 নম্বর প্রশ্নের উত্তর ফিজিওলজি কথাটি এসেছে গ্রিক শব্দ ফিজিকে এবং লোগোস থেকে। ফিজিক কথার অর্থ হলো আত্মা এবং লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান, অর্থাৎ ফিজিওলজি কথার অর্থ হলো আত্মার বিজ্ঞান। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 1879 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যারিস্টটলকে। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হবডিংয়ের মতে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। প্রশ্নের উত্তর কিন্তু দেখো পরপর পেয়ে যাচ্ছ। অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে না। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। তারপরে দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পরের অধ্যায়ের। পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় শিশুর বৃদ্ধি ও বিকাশ। 1 নম্বর প্রশ্ন কিন্ডারগার্টেন চারাগাছ ও মালিক কারা? বিকাশ কাকে বলে? 3 নম্বর প্রশ্ন বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো। তোমাদের এই পিডিএফটির পাসওয়ার্ড হবে স্মল লেটারের EDU এডু দেবে, তাহলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার যে কোনো একটি সামাজিক সমস্যা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন বৃদ্ধি বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন হাউস অফ চিলড্রেনের অপর নাম কী নামে পরিচিত? 9 নম্বর প্রশ্ন মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচারিকা কারা? 10 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন না বাল্যকালের একটি সামাজিক চাহিদা লেখো। 11 নম্বর প্রশ্ন কৈশোরের একটি মানসিক চাহিদা লেখো। 12 নম্বর প্রশ্ন শৃঙ্খলাবোধের তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন? 13 নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের একটি পার্থক্য উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন ICDS কর্মসূচি কোথায় গ্রহণ করা হয়? 15 নম্বর প্রশ্ন কোন সময়কালকে মধ্য বাল্যকাল বলা হয়? 16 নম্বর প্রশ্ন কাসাদাই বাম্বিনি কি? 17 নম্বর প্রশ্ন বাল্যকালের একটি চাহিদা উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদা উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কিভাবে কৈশোরের চাহিদা পরিতৃপ্ত করে তা একটি উদাহরণ দাও। 20 নম্বর প্রশ্ন আর্নেস্ট জোনসের জীবন বিকাশের কটি স্তর ও কি কি? তারই উত্তর পেয়ে যাচ্ছে ফ্রয়েবেল তার কিন্ডারগার্টেন পরিকল্পনায় চারাগাছ বলতে শিক্ষার্থীদের বুঝিয়েছেন, মালি বলতে শিক্ষকদের বুঝিয়েছেন। 2 নম্বর প্রশ্নের উত্তর বিকাশ বলতে বোঝায় শিশুর দৈহিক বৈশিষ্ট্যের পাশাপাশি অন্যান্য বৈশিষ্ট্যগুলি গুণগত পরিবর্তন। 3 নম্বর প্রশ্নের উত্তর শিশুর মানসিক ক্ষমতা ও সামর্থ্যগুলি বিকাশ সাধনকে বৌদ্ধিক বিকাশ বলা হয়। 4 নম্বর প্রশ্নের উত্তর কৈশোরের দুটি সামাজিক চাহিদা হলো নৈতিক চাহিদা, দুঃসাহসিক অভিযানের চাহিদা। 5 নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার একটি সামাজিক সমস্যা হলো অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবথেকে বড় বাধা। 6 নম্বর প্রশ্ন উত্তর না বৃদ্ধি বলতে সাধারণত দৈহিক আকার ও আয়তনগত পরিবর্তনকে বোঝায়। 7 নম্বর প্রশ্ন উত্তর শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য হলো প্রাক্ষভিক বিকাশ। এই বিকাশে শিশুর আচরণ প্রক্ষোভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 8 নম্বর প্রশ্নের উত্তর কাসাদাই বাম্বিনি নামে পরিচিত। 9 নম্বর শিক্ষিকারা। 10 নম্বর আত্মসম্মানের চাহিদা। 11 নম্বর স্বাধীনতার চাহিদা। 12 নম্বর দার্শনিক প্লেটো। 13 নম্বর বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, অপরদিকে বিকাশ হলো আকার ও আয়তনগত পরিবর্তন। 14 নম্বর প্রশ্নের উত্তর অঙ্গনওয়াড়ি অর্থাৎ প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য ICDS কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 15 নম্বর প্রশ্নের উত্তর 6 থেকে 13 বছর বয়স পর্যন্ত। 16 নম্বর প্রশ্নের উত্তর কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ হলো শিশু নিকেতন, যেখানে ইন্দ্রিয় পরিমার্জনের উপযোগী বিভিন্ন কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। 17 নম্বর প্রশ্ন বাল্যকালের একটি চাহিদা হলো অনুসন্ধানের চাহিদা, যা কৌতূহলের ভিত্তিতে পূর্বার্জিত অভিজ্ঞতা ও বিচার বিশ্লেষণের ভিত্তিতে নতুন অভিজ্ঞতা অর্জন করে। 18 নম্বর প্রশ্ন আত্মসক্রিয়তার চাহিদা ও জ্ঞানের চাহিদা। 19 নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কৈশোরে জ্ঞান আহরণের চাহিদা পূরণে সহায়তা করে।
20 নম্বর প্রশ্ন, আর্নেস্ট জোন্সের মতানুযায়ী জীবন বিকাশের 4টি স্তর। 1 নম্বর হচ্ছে শৈশবকাল, 2 নম্বর হচ্ছে বাল্যকাল, 3 নম্বর কৈশোরকাল, 4 নম্বর বার্ধক্যকাল। তাহলে দেখো 20টা প্রশ্ন তোমাদের এসিকিউ দিয়েছি, 20টি প্রশ্নই কিন্তু তার উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তারপরে আমরা সরাসরি চলে গেলাম অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে পড়তে হবে, সেই প্রশ্নগুলো দেখে নাও আগে। না, প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, অপরাবিদ্যা কী? 4 নম্বর প্রশ্ন, সমাবর্তন প্রথা কী? 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার একটি অষ্টমার্গ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রবোজ্জা কী? 8 নম্বর প্রশ্ন, চতুরাশ্রম প্রথা কী? 9 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যাগ্রহণ শুরু হতো? ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে কোনো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, পরাবিদ্যা কী? 13 নম্বর প্রশ্ন, নিদিধ্যাস কথাটির অর্থ কী? 14 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রধান 4টি শিক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করো। তাহলে এই যে 14টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, এই 14টা প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদেরকে এই পিডিএফের মাধ্যমে দিয়ে দিয়েছি। তা কেউ ভিডিওটি স্কিপ করবে না। যদি পিডিএফটি ডাউনলোড না করতে চাও, তাহলে কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে তোমরা কিন্তু সেগুলো থেকে দেখে বাড়িতে বসে অভ্যাস করো। তবে আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো, তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পাচ্ছ। অষ্টম অধ্যায় থেকে যে উত্তরগুলো তোমাদের বলে দিয়েছি দেখে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তর, না, প্রাচীন ভারতে ব্রাহ্মণ শিক্ষা ছিল গুরুভিত্তিক, অন্যদিকে বৌদ্ধ শিক্ষা ছিল সংঘভিত্তিক। তাহলে গুরুগৃহে যে শিক্ষা দেওয়া হতো গুরুগৃহ ভিত্তিক, আর একটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা সংঘভিত্তিক। 2 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর, প্রাচীন শিক্ষা ব্যবস্থার যে বিদ্যার দ্বারা শিক্ষার্থীরা জাগতিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করতো তাকে বলা হতো অপরাবিদ্যা। 4 নম্বর প্রশ্নের উত্তর, বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সমাপ্তির অনুষ্ঠানকে সমাবর্তন প্রথা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার একটি অষ্টমার্গ হলো সৎকর্ম। 6 নম্বর প্রশ্নের উত্তর, শিলভদ্র। 7 নম্বর প্রশ্নের উত্তর, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার শুরু হতো তাকে প্রবোজ্জা বলা হয়। 8 নম্বর প্রশ্ন, চতুরাশ্রম বলতে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস জীবনের এই 4টি অধ্যায়কে বোঝায়। 9 নম্বর প্রশ্ন, উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। 10 নম্বর প্রশ্ন, আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ছিল প্রধানত মৌখিক ও আবৃত্তিমূলক। 12 নম্বর প্রশ্নের উত্তর, পরাবিদ্যা ছিল মুক্তিলাভের বিদ্যা, যে বিদ্যার দ্বারা ধর্মের পথে মুক্তিলাভ করা যেত তাকে পরাবিদ্যা বলা হয়। 13 নম্বর প্রশ্ন, উপলব্ধি ও অভিজ্ঞতা। 14 নম্বর প্রশ্ন, তক্ষশিলা, নবদ্বীপ, নালন্দা, বিক্রমশিলা। তারপরে দেখো আমরা দশম অধ্যায়ে চলে এসেছি। তা দশম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, CABE এর পুরো নাম কি? 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? 3 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের বি কোর্স বলতে কি বোঝো? কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুসারে এ কোর্স বলতে কি বোঝো? চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? সার্জেন্ট পরিকল্পনা মাধ্যমিক শিক্ষা বিষয়ে যে কোনো একটি সুপারিশ উল্লেখ করো। না, সার্জেন্ট কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? তার 9 নম্বর প্রশ্ন, লর্ড কার্জনের শিক্ষানীতি কত খ্রিস্টাব্দে পাশ হয়? 10 নম্বর প্রশ্ন, ক্যাবের সভাপতিত্বে গড়ে উঠেছিল। 11 নম্বর প্রশ্ন, সনদ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 12 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট স্তর কোনটিকে বলা হয়েছে? 13 নম্বর প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচে যে কোনো একটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ কোন কমিশন দেয়? 15 নম্বর প্রশ্ন, GCPI এর পুরো কথাটি কি? তাহলে কিন্তু দেখো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও, আমি পাসওয়ার্ডটি বলে দিয়েছি। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, এই ধরনের প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমরা এডুকেশন থেকে ভালো নম্বর তুলতে পারবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। 2 নম্বর প্রশ্নের উত্তর, হান্টার কমিশন। 3 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের বি কোর্স বলতে কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নের উত্তর, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী এই কোর্স হলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতির জন্য তত্ত্বমূলক শিক্ষা। 6 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে বোঝায় সমাজের অভিজাত উচ্চ সম্প্রদায়ের শিক্ষার দায়িত্ব সরকার নেবে, সেখান থেকে নিম্ন শ্রেণী অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। 7 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক শিক্ষা বিষয়ে একটি উল্লেখযোগ্য সুপারিশ হলো মাধ্যমিক শিক্ষা হবে 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ধর্মী শিক্ষা এবং হচ্ছে কারিগরি বা বিশেষ ধর্মী শিক্ষা।
8 নম্বর প্রশ্ন উত্তর স্যার জন সার্জেন্টের নেতৃত্বে। 9 নম্বর প্রশ্ন উত্তর 1904 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন উত্তর জন সার্জেন্টের নেতৃত্বে গঠিত হয়। 11 নম্বর প্রশ্নের উত্তর সনদ আইন 1813 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 12 নম্বর প্রশ্ন স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী কলেজের প্রথম 2 বছর বিদ্যালয় থেকে বাদ দিয়ে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। এই 2 বছর স্তরের নামই হলো ইন্টারমিডিয়েট স্তর। 13 নম্বর প্রশ্ন 1854 খ্রিস্টাব্দে উডে ডিসপ্যাচের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো কোম্পানি অধিকৃত কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে একটি করে সরকারি শিক্ষা বিভাগ স্থাপন করতে হবে। 14 নম্বর প্রশ্ন 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন স্যাডলার কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরে সুপারিশ করেছিলেন। 15 নম্বর প্রশ্নের উত্তর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। তাহলে দশম অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যদি না পড়ে থাকো এই অল্প কিছু সময়ের মধ্যে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো যে এই প্রশ্নগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, মুখস্থ করো, খাতায় লেখার অভ্যাস করো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এই প্রশ্ন আসলে পারে কিন্তু তোমাদের একটাও ছেড়ে আসতে হবে না। তোমরা নির্ভাবনায় পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমন পাবে এবং নিজেরা সুন্দর একটি সুষ্ঠু পরীক্ষা তোমরা দিয়ে আসতে পারবে। তারপরে দেখো একাদশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা পিডিএফটি চাইলে ডাউনলোড করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখে নিতে পারো। তাহলে এই প্রশ্নগুলো যেভাবে তোমাদের বলে দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের পরক্ষণেই সেখানে রয়েছে। তা তোমরা এইগুলো দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও এবং মাধ্যমে নোটস এবং সাজেশন পেতে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে, যদি নোটিফিকেশনে বেল আইকনটি তোমাদের অন থাকে। না হলে কি হয় কি তোমাদের চ্যানেলে হয়তো তোমাদের ভিডিওতে কিন্তু পৌঁছাতে একটু দেরি হয়। তা এখানে সঙ্গে সঙ্গে পাওয়ার একটাই কারণ হলো যে তোমরা যত তাড়াতাড়ি এগুলো পড়তে পারবে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু তত ভালো হবে, সময়টাও তোমরা কিন্তু পড়াতে দিতে পারবে। তা প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি এখানে কভার আপ করে দিয়েছি। এসএকিউ যা যা প্রশ্ন আমি বলেছি সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা নির্ভাবনায় এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, পড়তে থাকো। প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।